নমস্কার, বাংলা রাজনীতি আপনাকে স্বাগত। আজকে কথা বলবো দিদি আর দিদির ভাইদেরকে নিয়ে। দিদির ভাইয়েরা আজকেও তার বিশ্বাসঘাতক দিদিকে চিনতে পারেনি। এই পশ্চিমবাংলায় গত কয়েক বছর ধরে যা দেখছি, যখন কোনো অপরাধী দমনের জন্য, সন্ত্রাস দমনের জন্য, করাপশন দমনের জন্য বিভিন্ন সময় বিভিন্ন সেন্ট্রাল এজেন্সি অর্থাৎ ইডি, সিবিআই, এনআইএ অথবা সেন্ট্রাল ফোর্স যেমন সেনা, আধা সেনা, বিএসএফের লোকেরা এই রাজ্যে এসছে, দিদি তার ভাইদেরকে লেলিয়ে দিয়েছে। মমতা দিদি এই ভাইদের দিয়ে সেন্ট্রাল এজেন্সির সাথে অসহযোগিতা, আক্রমণ এবং কখনো কখনো প্রাণ নেবারও চেষ্টা করেছেন। ভাইরা কিন্তু বুঝতে পারেননি দিদির ইন্টেনশন কী। মমতা দিদি হয়তো কোনো রাজনৈতিক বক্তৃতা দিতে, কোনো ইলেকশন র্যালি থেকে কোনো উস্কানিমূলক কথাবার্তা বলে ভাইদেরকে দিয়ে এই বিভিন্ন সময় বিভিন্ন টাইম ফ্রেমে তার ভাইদেরকে দিয়ে কিন্তু এই সেন্ট্রাল এজেন্সিকে আক্রমণ করিয়েছেন। গত কয়েক বছর ধরে তো আমরা দেখছি। মমতা দিদি জানেন এই দোষ কখনো তার ঘাড়ে সরাসরি এসে পড়বে না। দিদির এই অশিক্ষিত, অর্ধশিক্ষিত ভাইয়ের দল সবসময় ভেবেছে দিদি সবসময় তাদের পাশে আছে, তবে আমরা যা খুশি করব, আমাদের বালকেও বাঁকাও করতে পারবে না। কিন্তু ভাইয়েরা তো আর দিদির ইতিহাস জানেন না। অশিক্ষিত ইতিহাস জানবেন কোথায়? সেই সময় ভিডিও ছিল না, ফেসবুক ছিল না, কিছু ছিল না, জানবেন কোথা থেকে সেই সময়ের গল্প? এই ভাইয়েরা দিদির কর্মপদ্ধতিও বোঝে না। বাস দিদি বলেছে করতে হবে, চলো। তারপর সব হই হই রই রই করে লাঠিসোঁটা নিয়ে আদলা ইট নিয়ে বেরিয়ে পড়লো। একটা জোশ, নতুন জোশের। ভারতীয় সংবিধান, এর পরবর্তী প্রসিডিওর কীভাবে করবে সেটা ভাইয়েরা জানে না। নিয়ম, আইন কানুন কিছু জানে না। আরে এদের তো একটা স্বভাব আছে আইন কানুন না বোঝার, বা আইন কানুন বুঝতে না চাওয়ার, বা আইন কানুন ভাঙার। তো সেই আইন কানুন ভাঙার কথা যখন কেউ বলে, এরা খুব খুশি হয় এবং সব দল মিলে, পুরো ফ্যামিলি নিয়ে, ভাই ব্রাদার নিয়ে, একশোটা লাঠিসাটা নিয়ে বেরিয়ে পড়ে, চলো কাকে মারতে হবে, কাকে আক্রমণ করতে হবে। দেখ, যখনই কার্যসিদ্ধি হয়ে যায়, যখনই ঘটনাটি সংঘটিত হয়ে যায়, তারপরে দিদি এই ব্যাপারে আর কখনো কথা বলেন না, কোনো বয়ান দেন না। কারণ দিদি আইন জানেন। দিদি জানেন যে ঘটনা সংঘটিত হয়ে গেছে, এবার আমার কাজ শেষ। এরপরে আমি যদি এই সংক্রান্ত বয়ান দিতে যাই তাহলে আমি ফেঁসে যাব। তো দিদি তার থেকে দূরই বানাতে থাকেন, সেই ভাইদেরকে আর আনদেখা করতে থাকেন। দিদি তখন আর তার ভাইদেরকে চিনবেন না, পাশ কাটিয়ে চলে যাবেন বা অন্য কোথাও র্যালি করবেন, ওই এরিয়ায় যাবেন না। নেক্সট কয়েক সপ্তাহ বা কয়েক মাস ওই এরিয়াতে আর যাবেনই না। শাহজাহানকে যখন ইডি প্রথম ধরতে এসেছিল দিদির প্ররোচনায়, তখন ভাইয়েরা ইডির গাড়ি ভাঙচুর করে কর্তব্যরত সরকারি কর্মচারীকে আদলা ইট ছুঁড়ে প্রাণনাশের চেষ্টা পর্যন্ত করেছিল। একজন ইডির অফিসার জখম পর্যন্ত হয়েছিল, তিনি এখনও হসপিটালাইজ সম্ভবত। কিন্তু এত করেও দিদি কি তার ভাইদেরকে আর বাঁচাতে পেরেছে? শাহজাহানকে তো তুলে নিয়েছে ইডি, ফোর্স নিয়ে এসে তুলে নিয়ে গেছে। রাষ্ট্রশক্তি কত বড় শক্তি এই ভাইয়েরা কখনো কোনোদিনও বুঝতে পারবে না। দিদি তার একটা নগণ্য অংশ মাত্র। রাষ্ট্রশক্তির সঙ্গে কিছুই করা যায় না। রাষ্ট্রশক্তি বিরাট বড় ব্যাপার। আমাদের একটা লাইফ টাইমে, একটা জীবদ্দশায় আমরা রাষ্ট্রশক্তির বিরুদ্ধে কিছু করতে পারি না। রাষ্ট্রশক্তির বিরুদ্ধে তখনই করা যায় যখন সমস্ত জনগণ সম্মিলিত প্রয়াস করে, তখনই রাষ্ট্রশক্তিকে নাড়া দেওয়া যায়। এই একজন, দুজন, 10 জন, 20 জন বা 2000 জন মিলে রাষ্ট্রশক্তিকে নাড়া দেওয়া যায় না। তো দিদির ভাইরা এটা কবে বুঝবে? দিদি যেমন মুখ্যমন্ত্রী, দিদি পুলিশ মন্ত্রীও। তাহলে এই দিদির পুলিশ শাহজাহানকে যে কদিন পেরেছে লুকিয়ে রেখেছে, তারপরে তো এই পুলিশই দিদির হাতে তুলে দিয়েছে। কত নাটক করার পরে এখান থেকে পেয়েছি, ওখান থেকে পেয়েছি, সেই দিদির পুলিশই ইডির হাতে শাহজাহানকে তুলে দিতে বাধ্য হয়েছে। দিদি কি বাঁচাতে পেরেছে শাহজাহানকে? না তার সাগরেদদেরকে? সমস্ত লুঙ্গি পরা সাগরেদগুলোকে এক এক করে ইডি তুলে নিচ্ছে। ফুলের মতন, ফুল যেমন টুকটুক করে তোলে, সেরকম টুকটুক করে সমস্ত লুঙ্গি পরা সাগরেদগুলোকে ইডির লোকরা তুলে নিচ্ছে, সিবিআই লোকরা তুলে নিচ্ছে। দিদি তো আর ঘুরেও দেখছে না। এত ইলেকশন র্যালি করছেন, কোথাও তো এ নিয়ে আর একটাও কথা বলছেন না। কজন গ্রেপ্তার হয়েছে জনসমক্ষে সেটা আনছেনই না। শুধু শাহজাহান কি অন্যায়গুলো করেছে সেইগুলো জনসমক্ষে আসছে, কিন্তু তার রিলেটেড কজন গ্রেপ্তার হয়েছে দিদির মুখে কোনো শোনা যায়নি। এখন সেই সব শাহজাহানরা ইঁদুরের মতন করে এ গর্ত থেকে ও গর্তে পালিয়ে বেড়ানোর চেষ্টা করছে, তবুও ইডি খপ করে ধরে তুলে নিয়ে জেলে ঢুকাচ্ছে। কেন? তোমরা তো বীর সিংহ ভাই, তোমরা ইঁদুরের মতন পালিয়ে বেড়াচ্ছ কেন? তোমরা ভিকটিম কার্ড কেন খেলছো? তারপরে দিদি কী করছে? একটা সময় বুঝে, একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের পরে দিদি তাদের সেই ভাইদেরকে দল থেকে বহিষ্কৃত করছে, বা দল থেকে বাদ দিচ্ছে, বা দল থেকে 6 বছরের জন্য সাসপেন্ড করে দিচ্ছে। তখন তাদের কোনো রাজনৈতিক শক্তিও থাকছে না, কোনো কিছুই থাকছে না। একজন সাধারণ নিতান্ত গরিব মানুষের মতন কোর্টের চক্কর লাগাতে হচ্ছে, জেল কাটতে হচ্ছে, কেউ দেখতেও যাচ্ছে না, কোনো সঙ্গী সাথীও থাকছে না।
এতদিন আর এতদিন বসে যে বেআইনি টাকা রোজগার করেছিল, টাকা জমা করেছিল, সম্পত্তির পাহাড় করেছিল, সেই সমস্ত তো ইডি এক এক করে অ্যাটাচ করে নিচ্ছে। এই অ্যাটাচ করে নেওয়ার জন্য তাদের সেই মানি পাওয়ারও থাকছে না। তারপরে তারা আগে যেমন গরিব ছিল, সেই গরিব অবস্থাতেই কোর্টের চক্কর কাটছে, আখে কোলে কাঁধে বাচ্চা নিয়ে কোর্টে বারবার এসে হাজিরা দিতে বাধ্য হচ্ছে, কেউ তার স্বামীকে দেখার জন্য, কেউ তার ভাইকে দেখার জন্য। কি হচ্ছে সেই ফ্যামিলিগুলোর একবারও ভেবেছেন? দিদি একবারও গিয়ে দেখেছে তাদের ভাইদের সেই ফ্যামিলিগুলো এখন কিভাবে চলছে, কিভাবে খাচ্ছে, কি খাচ্ছে না খাচ্ছে, কোর্টে যেতে কত খরচা হয়, সেগুলো কোথা থেকে আসছে? এই রমজান মাসে তারা ইফতার করছেন কি না তার খোঁজ নিয়েছে দিদি? দিদি তো তাদের সঙ্গে ইফতার করছেন যাদের পেট ভর্তি। গরিব মানুষের সঙ্গে দিদি ইফতার করেন না। দিদির টিম তাদের সঙ্গে ইফতার করছে যাদের পেট ভর্তি আছে। এইসব ভাইদের ফ্যামিলিদের ইফতারে খেজুর জুটেছে কি না, ফল জুটেছে কি না দেখেছে গিয়ে? দিদি বলেছে চলো হই হই করে লড়াই করতে চলো। কি হয়েছে লড়াই করে? কেন আপনারা দেখছেন না? দিদি কি কেষ্টকে বাঁচিয়েছে না কেষ্টর মেয়েকে বাঁচিয়েছে? কেষ্টর মেয়ের কী গলতি ছিল? সে তার অপরাধী বাবার মেয়ে মাত্র, কিন্তু তাকে ভোগ দিতে হচ্ছে না। একটা ফ্যামিলি সম্পূর্ণ শেষ হয়ে গেছে না। কেষ্টকে বাঁচায়নি, কেষ্টর থেকে দিদি দড়ি বানিয়ে নিয়েছে। দিদি কি এখন পার্থর কথা একবারও বলে? যে পার্থ পার্টির সেকেন্ড ইন কমান্ড ছিলেন, সেই পার্থর কথা দিদি তো একবারও বলে না। তাহলে আপনারা কে? আপনাদের অকাত কি? পার্থর অকাত ছিল, তার কথা বলছে না। তাহলে বুঝতে পারছেন, দিদি শুধু সুবিধাবাদী, আর কিচ্ছু নয়। দিদি নিজের গদিটাকে ভালোবাসে, আর কিচ্ছু ভালোবাসে না। পার্থ যখন কাজ ছিল পার্থর কাজ করেছে, পার্থ যখন শেষ হয়ে গেছে পার্থর সঙ্গে সম্পর্কও শেষ। এই দিদির কথা শুনে নিজের একটু বুদ্ধি না লাগালে সমস্ত দম বেরিয়ে যাবে, সমস্ত হেঁকড়ে বের করে দেবে। একটু আগে বললাম না, রাষ্ট্রশক্তি বিরাট শক্তি, এদের বিরুদ্ধে হেঁকড়ি চলে না। এদের বিরুদ্ধে যদি অনৈতিক আওয়াজ তোলা হয়, সেই আওয়াজ দমিয়ে দিতে এদের 2 মিনিটও লাগে না। এই পার্থর বাড়িতে 50 কোটি টাকা পাওয়া গেছে ফ্ল্যাটে শুধু। পার্থ কি তিহার থেকে বেরোতে পেরেছে আজ পর্যন্ত কোনোভাবে? কত রিকোয়েস্ট করেছে, কত বেলের জন্য কত বড় বড় উকিল লাগিয়েছে। দিদি শুধু তার গদি চেনে। আর দিদি এই ভাইদেরকে সময়ে সময়ে প্রয়োজনে বলিদান দিয়ে, সেই ভাইদেরকে বলিদান দিয়ে নিজের গদি সুরক্ষিত রেখেছে। দিদি শুধু তার নিজের ফ্যামিলিকে ভালোবাসে। দিদি শুধু তার ভাইপোকে ভালোবাসে। ভাইপোকে আজ পর্যন্ত কেউ ছুঁতে পেরেছে? ভাইপো তো সে সমান দোষী। এই সমস্ত কিছুর মূল হত্যাকর্তার পেছনে মাথা ছিল তো ভাইপো, কিন্তু ভাইপোকে ছুঁতে পেরেছে? ভাইপোকে এটি যতবার ডেকেছে ভাইপো একজনের গিয়ে নাম বলে দিয়ে এসছে, গট আপ করে নিয়েছে, কিন্তু ভাইপোকে ছুঁতে দেয়নি। গট আপ করে নিয়েছে বড় শক্তির সঙ্গে, কিন্তু ভাইপোকে ছুঁতে দেয়নি। দিদি তার ভাইপোকে ভালোবাসে, দিদি তার নিজের রক্তকে ভালোবাসে। দিদি বছরের পর বছর নিজের গদি সুরক্ষিত রেখেছেন এইভাবে, এবং আগেও রাখবেন। দিদি বুঝে গেছে কাকে কতটুকু দিতে হবে। দিদি এই ইলেকশনের মঞ্চ থেকে ইঙ্গিতপূর্ণভাবে বিভিন্ন সময় লেলিয়ে দিয়ে এই ভাইদেরকে দিয়ে যে কাজ করাচ্ছেন, এটা কিছু মানুষ বুঝতে পারেন, বেশিরভাগ মানুষই বুঝতে পারেন না। এই গতকালকে যে এনআইয়ের উপর আক্রমণ করা হয়েছে, তারপরে দিদি চেষ্টা করছেন কি, ওই আক্রমণটাকে এভাবে দেখানোর চেষ্টা করেন যে এনআইএ আক্রমণ করেছে। ভাই, এনআইএ কেন আক্রমণ করবে? তাদের কি পার্সোনাল দুশ্মনী আছে? তাদের তো কোনো নিজে দুশ্মনী নেই। আর একটা গ্রামের সাধারণ মানুষ তাকে এনআইএ কেন আক্রমণ করতে যাবে? বরঞ্চ এনআইএর উপরে যারা আক্রমণ করেছে তাদেরকে তো তুলে নিয়েই গেছে, এবং তাদের উপর কর্তব্যরত অফিসারদের উপরে হামলার চেষ্টার কেসও লাগিয়ে দেওয়া হয়েছে। দিদি তাদের পাশে দাঁড়িয়েছে? একবারের জন্য দাঁড়ায়নি, একটা কথাও তারপর আর বলেনি। দিদি কী করেছে? সেদিন সন্ধ্যায় আবার পরের নেক্সট ইলেকশন র্যালির প্ল্যান করতে গিয়ে বসে গেছে। কে কী হয়েছে না হয়েছে ভুলে যান, কারণ দিদি তার নিজের গদি সুরক্ষিত রাখতে হবে। একটু টালমাটাল করছে, কিন্তু দিদি তার নিজের গদি সুরক্ষিত রেখে দেবেন। দিদি কি সম্পর্ক রেখেছে বালু, মানিক, জীবনকৃষ্ণ সাহাদের সঙ্গে, যারা একসময় এই পার্টিটাকে চালাতো, পার্টিটার হত্যাকর্তা ছিল? দিদি কি তাদের সঙ্গে সম্পর্ক রেখেছেন? বালু, মানিক, জীবনকৃষ্ণ সাহা, হ্যাঁ, কত জীবনকৃষ্ণ সাহা ঢুকে গেল ভেতরে। দিদি শুধু গদি চায়, ঠান্ডা ঘর চায়, ইলেকশন র্যালির সময়, প্রচারের সময় হেলিকপ্টার চায়। আর কিছু না হলে, আর কিছু না পারলে ঠ্যাং ভাঙা মাথা ফাটার নাটক তো আছেই। এগুলো বুঝতে হবে। এটাই দিদির পরিবর্তন। দিদি স্লোগান তুলেছেন না, পরিবর্তন চাই।
এটাই দিদির পরিবর্তন, এটাই দিদির পরিকল্পনা, আর আর এটাই দিদির প্রতিশোধ। এবার বলবেন কিসের সংকল্প, কিসের প্রতিশোধ? দিদিকে সিপিএম জমানায় যত অত্যাচারিত হতে হয়েছে দিদি তার প্রতিশোধ নিচ্ছেন। দিদিকে যত লাঞ্ছিত হতে হয়েছে দিদি তার প্রতিশোধ নিচ্ছেন। দিদিকে যত রক্ত বহাতে হয়েছে না, দিদি তার প্রতিশোধ নিচ্ছেন। দিদি ভূতের মতন করে এক এক করে প্রতিশোধ নিচ্ছেন। এই প্রতিশোধের খেলা চলতে থাকবে। আপনাদেরকেই, এই ভাইদেরকেই বলছি, আপনাদেরকেই বড়ে করে এই প্রতিশোধ নেবে। আপনাদের মাধ্যমেই আপনাদের গায়ে রক্ত ঝরাবে, আপনাদের মাধ্যমেই আপনার গায়ের রক্ত ঝরাবে। এক ভাইকে দিয়ে আর এক ভাইকে মারাবে, আর দোষ দিতে থাকবে বিজেপির উপরে। কত বড় গেম প্ল্যান ভাবতে পারবেন না। চলতে থাকবে এই অত্যাচার, বইতে থাকবে এই রক্ত। দিদি যতদিন ক্ষমতায় থাকবে ততদিন এগুলো চলতে থাকবে। এখন মানুষ সমঝদার হয়েছে, মানুষের বোঝার সময় এসছে, এটা শেষ হওয়া প্রয়োজন। সাধারণ মানুষ হিসাবে শুধু এইটুকুই চাই, একটু শান্তি চাই, আর কিছু নয়। ভোটের সময় ভোট দিয়ে আসবো, কিন্তু একটু শান্তি চাই, শান্তিপূর্ণ ভোট চাই, আর কিছু না। এর পরের গল্প আবার পরের ভিডিওতে করব। আজকে যে জায়গাটাতে বসে আছি বেশ রোদ আসছে, যার জন্য আমার ফেসিয়াল এক্সপ্রেশন একটু ডিফারেন্ট আজকে। আমার এই ভিডিওটি কেমন লাগলো মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে, আর উৎসাহ দেওয়ার জন্য লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে। ধন্যবাদ।